পাহাড় নাকি ভয়ংকর সুন্দর। আমরা দর্শনার্থী হিসেবে যখন পাহাড়ে যাই ছবি তুলে এসে দেখি ছবিটা বেশ সুন্দর এসেছে। খালি চোখে দেখলেও পাহাড় বেশ সুন্দরই লাগে। কিন্তু এই যে ভয়ংকর সুন্দর বিশেষণটা আমরা ব্যবহার করি, সেই ভয়ংকর সুন্দর জিনিসটা আসলে কি? এটি আসলে দেখতে পান যারা পর্বতারোহী আছেন তারা। কেননা প্রকৃতির ছুড়ে দেওয়া কঠিন সব চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অনেকে পাহাড় জয় করেন, হিমালয় জয় করেন এবং ফিরে এলে তারাই আমাদেরকে শোনান ভয়ংকর সুন্দরের গল্প। প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ইউএনডিপি বাংলাদেশের নিয়মিত পডকাস্ট ওয়াক দ্য টকের আজকের পর্বে। সাথে আছি আমি সূচনা এবং আমার সাথে আছেন ইউএনডিপি বাংলাদেশের টিসিসিএফ প্লাস্টিক সার্কুলারিটি প্রজেক্টের ইউথ অ্যাডভোকেট ইকরামুল হাসান শাকিল, যিনি বাংলাদেশের সবশেষ এভারেস্ট জয়ী, আমাদের সকলের প্রিয় মানুষ। স্বাগতম, কেমন আছেন? ভালো আছি। এই সময় বোধহয় খুব ভালো থাকারই কথা। কিছুদিন আগে আপনি আমাদের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট জয় করে এসেছেন। আমি অভিযানটা মানে স্বপ্ন দেখাটা ছিল এরকম যে সবাই তো এভারেস্ট অভিযান করে বেসলাম থেকে। আমার অভিযানটা আমি চেষ্টা করেছি যে একদম সমুদ্র সমতল থেকে, মানে জিরো লেভেল থেকে। দেশ এবং সেটা দেশের মাটি থেকে। হ্যাঁ, এবং আমার দেশের মাটি থেকে। তো সেই জন্য আমি কক্সবাজার থেকে শুরু করেছিলাম, করে একদম এভারেস্টে চড়া পর্যন্ত। শুরু হয়েছিল কবে এই স্বপ্নটা? এই স্বপ্নটা শুরু হয়েছিল, আমি একটা গ্রেট হিমালয় ট্রেল নামে একটা অভিযান করেছিলাম। হিমালয়ের ১৭০০ কিলোমিটার, ১০৯ দিন আমি হিমালয়ের ভেতরে ছিলাম একদম। সেটা করতে গিয়ে আমাকে সার্ভাইভ করতে হয়েছে নিজেকেই পুরো, যেটা আমি একা অভিযানটা মূলত করেছিলাম, বেশ কয়েকটা জায়গায় শুধু গাইড নিতে হয়েছিল। তো সেইটা করতে গিয়ে মনে হলো এটা তো পৃথিবীর সব থেকে দুর্গম এবং কঠিন একটা ট্রেল, এর থেকে কঠিন ট্রেল নেই। তো এটা যেটা আমি কমপ্লিট করতে পেরেছি এবং সারা পৃথিবীতে খুব অল্প সংখ্যক মানুষ করেছে, ৩০-৩৫ জন। তো বাংলাদেশটা আমি প্রথম করেছি। তো এই অভিযান যখন করতে পেরেছি তাহলে আমি এভারেস্টে করতে পারবো। ওটা কত সালে ছিল? সেই অভিযানটা ছিল ২০২২-২৩। ২২-২৩, ২৫ সালে আপনি জয় করে ফেললেন। অভিনন্দন আবারও। ধন্যবাদ। আপনি যখন সিটো সামিটে গেলেন, সেখান থেকে তো মানে প্রত্যেকটা পথে অনেক কিছু জানার আছে, শেখার আছে। ডেফিনিটলি সিটো সামিট থেকে অনেক কিছু শেখার আছে। এই সামিট থেকে আপনার জন্য সবথেকে বড় শিক্ষা কি ছিল? আহ, এই সিটু সামিটে আমি যখন শুরু করি তখন থেকে আমার একটা প্ল্যান ছিল যে আমি এইখান থেকে আমি কি শিখবো এবং আমি আমার কাছ থেকে মানুষকে জানবি। তো সেই জন্য আমি প্লাস্টিক পলিউশন নিয়ে যে আমি আগে থেকেই কাজ করছি, দীর্ঘদিন যাবৎ কাজ করছি। তো আমার ইচ্ছে ছিল যে কক্সবাজারের যে সমুদ্রটা প্লাস্টিকে দূষণ হয়ে গেছে, সমতলে দূষিত হয়েছে, হিমালয়েও আমি যতবার গিয়েছি যে প্লাস্টিক দূষণ হয়েছে, তো আমি চেষ্টা করেছি যে সমুদ্র সমতল থেকে আমি একটা প্লাস্টিক কুড়িয়েছি, সেখান থেকে মানুষকে অ্যাওয়ার করেছি। সারা পথ আমি হাঁটতে হাঁটতে মানুষকে অ্যাওয়ার করেছি যে প্লাস্টিক পলিউশন নিয়ে, এবং এভারেস্টের চূড়া পর্যন্ত। তো এই জায়গাটাতে আমি এইটুকু মানে নিজে শিখেছি এবং যে আমি যদি কঠিন কাজটা করতে পারি, যে এভারেস্টের মানে সমুদ্র থেকে হেঁটে গিয়ে এভারেস্ট চূড়ায় উঠতে পারি এই যে দীর্ঘদিন, তাহলে আমরা সাধারণ ছোট্ট একটা বদ অভ্যাস আমরা পরিবর্তন করতে পারবো না। এই শিক্ষাটা আমি মানুষকে দেওয়ার চেষ্টা করেছি এবং আমি নিজেও সেটা অনেক ফিল করেছি। এই যে আমাদের অনেক ছোট, ছোট বদঅভ্যাস থাকে, সেই বদঅভ্যাস আমাদের জীবনটাকে কতটা বিপন্ন করতে পারে, শুধু আমাদের জীবন না, আমাদের আশেপাশে থাকা পরিবার, স্বজন, বন্ধু এবং সামগ্রিকভাবে সমাজ এবং দেশেরও কিন্তু ক্ষতি করে থাকে। তো তরুণ দর্শক আছে আমাদের অনেক। আমাদের এই যে পডকাস্টটা আমরা করি, সেখানে প্রচুর ইয়ুথরা আছেন, তাদের অনেক জিজ্ঞাসা থাকে। তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা জিজ্ঞাসা আমি জানি যে আজকের পডকাস্টটা তাদের আছে, সেটা হচ্ছে ইকরামুল হাসান শাকিল কিভাবে ইউএনডিপির পিসিসিএফ প্লাস্টিক সার্কুলারিটি প্রজেক্টের আওতায় থেকে এই পুরো অভিযানটা চালিয়েছে, কিভাবে সম্পৃক্ত হয়েছে এবং সে সাথে এই যে এভারেস্টের চূড়ায় অবতরণ করা, এভারেস্টের চূড়ায় ওঠা, পুরো ব্যাপারটা আসলে কিভাবে ছিল সেটা যদি আমাদের দর্শকদেরকে একটু জানাতেন। আমি আগেই বলেছি, আমি যেহেতু আগের থেকেই প্লাস্টিক নিয়ে কাজ করছি, আমি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে আমি প্লাস্টিক নিয়ে কাজ করেছি, করেছি স্টুডেন্টদেরকে। তো যখন এই অভিযানটা করার প্ল্যান করলাম যে সমুদ্র সৈকত থেকে হেঁটে আমি এভারেস্টের চূড়ায় যাবো, তাহলে এই যে একদম সমুদ্র থেকে শুরু করে এভারেস্টের চূড়া পর্যন্ত এই পুরো জার্নিতেই আমি এই যে প্লাস্টিকগুলো পাবো, এটা আমি মানুষকে জানাবো। এইটা তখন আমার মনে হলো যে এটা আমি আরো বৃহৎ পরিসরে কিভাবে মানুষের কাছে পৌঁছাতে পারি। আমি একা যদি এটা করতে যাই তাহলে এটা আমি মানুষের কাছে বৃহৎ পরিসরে মানুষের কাছে পৌঁছাতে পারবেন। আপনি কবে প্লাস্টিক মানে এখানে যেখানে সেখানে ফেলে দেওয়াটা ছেড়েছেন বা প্লাস্টিক ব্যবহার কমিয়েছেন? আমি ছেড়েছি আমি যখন স্কুলে পড়ি তখন। স্কুলে পড়ি সে সময়টাতে। তো তখন আমার মনে হলো যে ইউএনডিপি একটা বড় একটা আছে, আমি ইউএনডিপির সাথে যোগাযোগ করি। ইউএনডিপির সাথে যোগাযোগ করার পরে তখন আমি জানতাম না যে তাদের এই প্রজেক্টটা চলছিল সেই সময়টাতে, মানে শুরু হচ্ছিল।
তো তারাও আমার এই প্রজেক্টটা খুবই মানে উৎসাহ দিয়ে তারা গ্রহণ করে যে হ্যাঁ আমাদের এই প্রজেক্টের সাথে তাহলে ওই অভিযানটাকে তারা কোলাবরেট করে। তো যদি সৎ সাহস এবং সুন্দর লক্ষ্য থাকে আমাদের ইউথ অ্যাডভোকেট ইকরামুল হাসান শাকিলের মতো বন্ধুরা, তরুণ দর্শক যারা আছেন, আপনারা কিন্তু চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আপনাদের ইচ্ছেগুলোর কথা আমাদেরকে জানাতে পারেন। কে জানে পরবর্তী ইকরামুল হাসান শাকিল হয়তো এই মুহূর্তে আমাদের পডকাস্টটা দেখছেন, আমাদেরকে শুনছেন, আমরাও পেয়ে যেতে পারি নতুন কোনো ইকরামুল হাসান শাকিলকে। আর পুরো এই অভিযানে আমাদের যে আপনার সাথে থাকার সুযোগটা হয়েছে এটার জন্য আমরাও ভীষণ আনন্দিত। সবাই তো এভারেস্টে যাওয়ার সুযোগ পায় না, এভারেস্টে যায় কিভাবে সেই গল্পটা আমরা শোনার সুযোগ পাই। তো আমাদের একটা প্রশ্ন আছে, সেটি হচ্ছে যে নেক্সট টাইম ইকরামুল হাসান শাকিল এভারেস্টে যদি যায় সেক্ষেত্রে তার ব্যাগে কোন ৩টি জিনিস অবশ্যই থাকবে? এভারেস্ট অভিযানের সময় কয়েকটা ধাপ আছে। তো ৩টা জিনিস যদি বলতে চাই তাহলে একটু মেয়েকে ভেঙে, ভেঙে বলতে হয় যে আমি যদি পুরো অভিযানটার কথা বলি তাহলে ৩টা জিনিসের মধ্যে আমার ড্রাই ফ্রুট থাকবে। আ পানির বোতল বলতে থার্মোফ্লাস্ক। কারণ হলো থার্মোফ্লাস্ক রাখতে হয় গরম পানির কারণে। এবং আর প্লাস্টিক দূষণ কমানোর হ্যাঁ, জন্য আমরা আসলে এটাকে স্কিপ করতে পারি। প্লাস্টিক বটলের একদম, একদম। বদলে আমরা ফাইবার এবং গ্লাস ইউজ করব। হ্যাঁ, একদম। আর শুকনা জামাকাপড়। এই ৩টা জিনিস। আর যদি চূড়ার দিকের কথা বলি যে সামিটের সময়টা, তো সে সময়ের জন্য ওই শুকনা জামাকাপড়গুলো পরে তারপর সেটা অক্সিজেন সিলিন্ডার নিতে হয়। সেজন্য অক্সিজেন সিলিন্ডারটা সেই জায়গায় যুক্ত হবে। যেমন আপনি ১ম মানে এভারেস্টের চূড়ায় উঠলেন, সেই সময় নিজেকে বিশ্বাস করালেন কিভাবে যে আপনি স্বপ্নটা সত্যি করে ফেলেছেন? এবং চূড়ায় দাঁড়িয়ে আপনার ১ম আসলে কি মনে হয়েছিল? আ আমি সত্যি বলতে বিশ্বাস করাতে পারিনি। কিভাবে বিশ্বাস করালাম সেটা তখন আমি পুরোটাই মানে আ অনুভূতিহীন হয়ে পড়েছিলাম। আ তখন শুধু মনে হচ্ছিল আমি সত্যিই উঠেছি। আমি এখানে দাঁড়াতে কতটুকু পেরেছি। ভেবেছিলেন হ্যাঁ। সেখানটায়? আ সে ভাবার অনেক ইচ্ছে ছিল। অনেক সময় ভাববো। সেটা নিয়ে একটু অনেক কিছুই করব। কিন্তু সেটা কিছুই হয়নি। কারণ ওয়েদার এতটা খারাপ হয়ে যায় যে আ ওঠার পরে সাথে, সাথেই মনে হয়েছে আমাকে বেঁচে ফিরতে হবে। যে বেঁচে ফিরতে হবে। যদি এখানে বেশি সময় থাকি তাহলে আমার বেঁচে ফেরার সম্ভাবনাটা নেই। তো যে কারণে আমি খুব মানে তাড়াহুড়ো করেছি। যেখানে আমি হাতে গ্লাভস খুলে ফেলেছিলাম যেটা মানে খুবই ভয়ংকর ছিল। এবং আমি আমার স্নো গগলস খুলে ফেলেছিলাম। যে দ্রুত ওখানে যেন ছবি-টবি তুলে নেমে আসতে পারি। আর এগুলোর কারণেই আমার হাতে ফ্রস্ট বাইটের ফার্স্ট স্টেজ হয়ে যায়। তারপরে চোখে স্নো ব্লাইন্ড এর ফার্স্ট স্টেজ চলে আসে। তো তখন আমার মনে হচ্ছে যে হাতের আঙ্গুলগুলোকে হাত কেটে ফেলতে পারি। আ চোখ স্নো ব্লাইন্ড হয়ে যেতে পারে। আমি এগুলো চিকিৎসা করলে হয়তো ভালো হবে। কিন্তু যদি মরে যাই তাহলে তো আমি পতাকাটা তুলে ধরলাম এটা নিয়ে আর ফিরে যেতে পারব না। তো তখন আমার একটা কথাই মনে হয়েছে যে আমাকে ফিরে যেতে হবে। যে কারণে আমি খুব অল্প সময়ের মধ্যে আমি সর্বোচ্চ ১৩ মিনিট ১২-১৩ মিনিট ছিলাম। তারপরে নেমে আসি। এত কঠিন পথ পাড়ি দিয়ে এই যে জয় করলেন, হিমালয় জয় করে ফিরলেন। এই জয়টা পরিবেশ নিয়ে আপনার ভাবনায় কি আসলে পরিবর্তন মানে কি ধরনের পরিবর্তন এনেছে সেটা যদি আমাদের একটু জানাতেন। আ পরিবর্তন আমার জায়গা থেকে যদি বলতে যাই যে হিমালয়ে আমি যতবার গিয়েছি, হিমালয়ে আমি প্রায় ১ জুন যাবৎ হিমালয়ে যাই। তো এই হিমালয়ের যে পরিবর্তনটা হচ্ছে, আ যে গ্লেশিয়ার গুলো গলে যাচ্ছে, গলে গিয়ে সেই মানে বরফ গলে গিয়ে পাথর বেরিয়ে যাচ্ছে। এবং এই যে পরিবেশের যে জায়গাগুলো যে আগে যেখানে বনাঞ্চল ছিল, এখন সেগুলো নেই। মানে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। মানে বন নিধন বন হচ্ছে। ধ্বংস নিধন হচ্ছে। ইভেন আমাদের দেশের কথাও যদি আমরা দেখি, দেশের জায়গা থেকে, আমাদের নদীগুলোর দিকে যদি তাকাই, তো সেই জায়গা থেকে আমার আম এই পরিবেশের চিন্তা থেকে আমি করি যে আমি আমি আমার মাধ্যমে আমি যদি একটা চকোলেটের খোসাও যদি বাহিরে না ফেলি বা এবং আমি যদি আমার দ্বারা একজন মানুষকে অনুপ্রাণিত করতে পারি। আমি চেষ্টা করেছি যে এই জায়গাটা তৈরি করে যে হ্যাঁ, আমার দ্বারা যেন একটা তরুণ হলেও যেন অনুপ্রাণিত হয়। এবং আমার এই অভিযানের মাধ্যমে যে কারণ তরুণদের তো তখন এই অভিযানটার প্রতি সবারই নজর থাকবে এবং আগ্রহ থাকবে। তো আমি চেয়েছি যে এই সময়টাতে যদি তাদেরকে আরেকটু বেশি মোটিভেট করতে পারি, আরেকটু বেশি মানে এই বার্তাটা দিতে পারি যে হ্যাঁ, পরিবেশ রক্ষা করেও আমরা অভিযান করতে পারি বা খেলাধুলা করতে পারি। এই যে হিমালয় জয় করা, এই জয়টা আসলে শুধু জয় না। কেননা আপনি আসলে পরিবেশ দূষণ রোধ করা, প্লাস্টিক দূষণ কমানো, এই সবকিছুকে মাথায় নিয়েই পাহাড়টা জয় করেছেন, হিমালয় জয় করেছেন। তো এই জয়টা আপনার পরিবেশ ভাবনাকে সামগ্রিকভাবে আসলে কিভাবে বদলে দিয়েছে বা কি পরিবর্তন এনেছে? আ ধন্যবাদ। আমার এই অভিযানটা শুধু এভারেস্ট যে সমুদ্র সমতল থেকে হেঁটে গিয়ে চূড়ায় ওঠা এটা ছিল না। এর মাঝে আমার একটা পরিবেশ ভাবনা ছিল, পরিবেশের নিয়ে একটা লড়াই ছিল আমার। আ যেহেতু আমি ১ যুগ ধরে হিমালয়ে যাচ্ছি। হিমালয়ের যে পরিবর্তনটা হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং এর কারণে যে আইস গলে যাচ্ছে। আমরা এগুলো শুনি কিন্তু হ্যাঁ, খবরের এগুলো আমরা কাগজে। শুনি, এগুলো শুনি এবং আমরা এগুলো শুনি এরকম সেই মানে
আমরা ছোটবেলা থেকে যে হরর গল্পগুলো শুনতাম তেমনটা, যে বিশ্বাস করি কিন্তু দেখি এইটা না। আপনি বললেন যে হরর গল্প, বেশিরভাগ মানুষ আসলে বিশ্বাসই করে না। এই মানে মানুষকে আসলে আলাদা করা কত শতাংশটা আমি এক্সাক্টলি জানি না। বেশিরভাগই আছে যে এটা ঘটছে, জলবায়ু পরিবর্তন ঘটছে, এটা বিশ্বাসই করতে চায় কারণ না। তারা দেখছে না তো। কারণ এটা হয় কি, আমরা যারা মানে পাহাড়ে যাই, হিমালয়ে যাই, আমরা একদম চাক্ষুষ চোখের সামনে থেকে দেখতে পারি যে আমরা আগে যেখানে দেখেছি যে প্রচুর বরফ আছে, এখন সেখানে পাথর বেরিয়ে আছে, মানে বরফ নেই। এই যে বরফ গলে যাচ্ছে, বরফ গলে যাওয়াতে হচ্ছে কি সমুদ্রে পানি বেড়ে যাচ্ছে, এরকম আরো অসংখ্য ধরনের মানে প্রকৃতির যে বিরূপ প্রতিক্রিয়াটা, যে আমাদের আমাদের জন্য যে ক্ষতি, এইগুলো আমরা দেখতে পাই ওখানে দাঁড়িয়ে। তো আমার যখন মনে হলো যে আমি এগুলো দেখতে পাচ্ছি, প্রতিনিয়ত এই পরিবর্তনটা দেখতে পাচ্ছি, তখন আমার মনে হলো যে না, এটার আমার কিছু একটা করা উচিত আমার জায়গা থেকে। এই বার্তাটা দেওয়া উচিত যে হ্যাঁ, আমরা আমরা চাইলেই এই পরিবেশ রক্ষাটা করতে পারি। এক্সাক্টলি প্রিয় দর্শক, এই যে ভাবনাটা ইকরামুল হাসান শাকিল ভাবছেন এবং পর্বত আরোহের সময়ও তিনি এই ভাবনাটা রেখেছিলেন, সেটির জন্য তার প্রতি কৃতজ্ঞতা তো থাকেই, কিন্তু আপনাদের প্রতিও আমাদের কৃতজ্ঞতাটা আমরা জানাতে চাই। আমরা চাই আপনারা পরিবেশ নিয়ে ভাবুন, জলবায়ু পরিবর্তন নিয়ে ভাবুন। জলবায়ু পরিবর্তন কোনো মিথ না। যেকোনো সময় যেকোনো বিপর্যয়ের মুখোমুখি আমরা হতে পারি। মনে রাখতে হবে প্রকৃতি আ মানুষরা ক্ষমা করি কিন্তু প্রকৃতি কিন্তু সবসময় ক্ষমা করে না। প্রকৃতি কিন্তু সবসময় ধৈর্য ধরে থাকে না। এবং প্রকৃতির যদি আ বিপর্যয় ঘটে, প্রাকৃতিক বিপর্যয়ের আ পরিণতি আসলে কি হয়? সেটা বোধহয় আপনি কিছুটা দেখে এসেছেন যে কি হতে পারে। প্রিয় দর্শক প্লিজ সচেতন হবেন। প্লাস্টিক দূষণ কমাবেন, কার্বন এমিশন নিয়ে সচেতন হবেন এবং সেই সাথে আরো বেশি, বেশি বনায়নের দিকেও মনোযোগী হবেন। আমরা আবার আপনার কাছে ফিরে আসি। শাকিল ভাই, অনেক আবেগতাড়িত হয়ে যাচ্ছিলাম। মানুষ তো বেঁচে থাকতে চাই তো আমরা সবাই এবং সুস্থভাবে বেঁচে থাকতে চাই। আ আপনি এই যে কার্বন এমিশন নিয়ে অনেক ভাবেন, আপনি প্লাস্টিক দূষণ নিয়ে ভেবেছেন। এটা আসলে মানে কেন? আপনি কেন এই দুটো বিষয় নিয়ে অনেক বেশি চিন্তিত ছিলেন? এই দুটো নিয়ে চিন্তিত হওয়ার কারণ হলো যে আমার এই হিমালয়টা। আমি হিমালয় যাওয়ার আগ পর্যন্ত আমি এগুলো নিয়ে অতটা ভাবিনি। যখন থেকে হিমালয় যাওয়া শুরু হলো, তখন থেকেই আমার এই কার্বন ইমিশন নিয়ে চিন্তা শুরু হচ্ছিল যে মেল্টিং হচ্ছে, আইস মেল্টিং হচ্ছে। তারপরে এই প্লাস্টিকের যে বিষয়গুলো, আমি হিমালয় গিয়ে দেখেছি সেই দুর্গম জায়গাতেই প্লাস্টিক। ইভেন আমাদের এভারেস্টের বেস ক্যাম্পে তো প্লাস্টিক, প্রচুর প্লাস্টিক। ক্যাম্প 1 এ প্লাস্টিক, ইভেন খুমবাই স্পল বলি, ক্যাম্প 2 বলি, ক্যাম্প 3 বলি, ক্যাম্প 4, ইভেন সামিট পর্যন্ত প্লাস্টিক। তো আমার কত মানে কত নম্বর ক্যাম্প পর্যন্ত আপনি প্লাস্টিক পেয়েছিলেন? প্লাস্টিক সামিট পর্যন্ত পেয়েছি। ওহ মাই গড! না আমি এটা শুনে শরীরে এটা কি হ্যাঁ, অবস্থা? ইভেন আমি যখন বিশ্বাস করতে আমি পারছি না। এখন বাংলাদেশ বার্ড ক্লাবের সাথে আছি, যেখানে পাখি বার্ড ওয়াচিং এ যাই, বার্ডিং করতে যাই। আমি সমুদ্রে কোস্টালে গিয়েছি। সমুদ্রের ভেতরে গিয়ে দেখেছি সেখানেও প্লাস্টিক। তো আমাকে সবথেকে বেশি পীড়া দিয়েছে এই প্লাস্টিকটা। যে আমি সমুদ্রে যাচ্ছি, সমুদ্রে প্লাস্টিক। আম আমি সমতলে আছি, সমতলে প্লাস্টিক। হিমালয়ে যাচ্ছি, আমি প্লাস্টিকটা ছাড়া কোথায় আছি? এই জায়গাটা আমাকে বেশি পীড়া দিয়েছে। প্লাস্টিক ছাড়া আসলেও কোথায় আছি কোথায় আমরা? কোথায় নেই, কোথাও নেই। আমার সব জায়গাতেই প্লাস্টিক পলিউশন হয়ে গেছে। ইভেন প্লাস্টিক আমরা খেতে গেলে সেখানে প্লাস্টিক, মাইক্রোপ্লাস্টিক খাচ্ছি। তো সব জায়গাতেই প্লাস্টিক। তো যে কারণে আমি মনে হলো যে আমি তো বড় কিছু করতে পারবো না। আমি আমার জায়গা থেকে যতটুকু করতে পারি মানুষকে অ্যাওয়ার করা। শাকিল ভাই, আপনি আ এই যে এভারেস্ট জয় করেছেন, স্বপ্নটা আপনি দেখেছেন। স্বপ্নের সাথে সহযোগী হিসেবে অনেক প্রতিষ্ঠান এগিয়ে এসেছে এবং সবাইকে একসাথে নিয়ে আপনি এই যে বাংলাদেশের জন্য একটা জয় নিয়ে আসলেন, সেটা আমাদের জন্য নিঃসন্দেহে অনেক বড় একটা পাওয়া। এই যে জয়, এই যে জীবনের প্রতিটি পথ হেঁটে চলা, সবকিছু মিলিয়ে আপনার পরিকল্পনাটা জানতে চাই, ভাবনাটা জানতে চাই। আমরা যখন কোনো বড় কাজ করতে যাই, বড় সফলতার দিকে এগিয়ে যাই, তখন কিন্তু আর একা হয় না। একা কোনো বড় সফলতা আসে না। তো সেখানে প্রয়োজন হয় অসংখ্য মানুষের সহযোগিতা প্রয়োজন হয়, অসংখ্য প্রতিষ্ঠানের সহযোগিতা প্রয়োজন হয়। আমার এই সিটো সামিট এই অভিযানে তেমনই বেশ কিছু প্রতিষ্ঠান, বেশ কিছু মানুষজন ছিল যাদের সহযোগিতা না হলে আমার এই অভিযান কোনোভাবেই সম্ভব ছিল না। যদি সেটা বলতে যাই, স্পন্সরশিপ যারা করেছে, প্রাণ করেছে, আ তারপরে সিস্টেমার টুথব্রাশ ছিল সাথে। আ নেপালের একটা কোম্পানি ছিল, আ মাকালু ই-ট্রেডার্স নামে। এবং আ ইউএনডিপি অনেকটা সাপোর্ট করেছে। তো এবং এর পাশে যে মানুষগুলো ছিল, সেখানে যদি কয়েকজন মানুষের কথা না বলি সেটাও হয়ে যায়। সেখানে ইনামুল হক স্যার ছিলেন, ইনু মুহিব ভাই, দীপু ভাই, সীমান্ত দীপু ভাই, আ অনু তারেক ছিলেন। দেন আ
সাদিয়া সুলতানা শম্পা, যাদের সহযোগিতার পেছন থেকে মূলত পুরো এটা আমাকে বুস্ট আপ করেছে। এবং আরেকজন কথা বলতে হয়, আমাদের কাইম ভাইয়ের কথা বলতে হয়। কাইম ভাই আমাকে সবসময় ফলো আপ করেছে, খোঁজ খবর নিয়েছে এবং উৎসাহ দিয়েছে। তো এই যে মানুষগুলো আছে, এই মানুষগুলো সহযোগিতা না পেলে, তাদের উৎসাহ না পেলে এই অভিযানটা করা সম্ভব ছিল না। আর আরেকটু কথা যদি না বলে আমার মায়ের কথা এটা বলতেই হয়। কারণ এই একজন মানুষ আমাকে সবথেকে বেশি অনুপ্রেরণা দেয় এবং আমি যখন যাচ্ছি তখন তার কাছে যখন বলে যাচ্ছিলাম যে আমি এখন যাচ্ছি, সে একটা কথাই বলেছিল যে, "আমার বিশ্বাস তুমি এটা সফল হয়ে ফিরে আসবা। তুমি যাও।" অভিনন্দন আপনার মাকে। তো তিনি সত্যি সফল হয়েছেন। একদম। তো আমি যখন সাবমিট করে এসে ১ম এ মাকে কল দিয়েছিলাম, তখন মনে হচ্ছিল যে আমি এভারেস্ট মানে আরোহণ করে যে মানে তৃপ্তিটা পেয়েছি, মানে আনন্দটা পেয়েছি, তার থেকে বেশি আনন্দ মনে হয় আমার মা পেয়েছে। সেটা তখন মনে হচ্ছিল। সন্তানের জয় যে মায়ের জয় এটা তো বলার অপেক্ষা রাখে না। নিঃসন্দেহে আপনার মা একজন গর্বিত মা, গর্বিত সন্তানের মা। আমরা খুবই কৃতজ্ঞ তার কাছে যে তার গর্ভে আপনার জন্ম এবং তার সন্তান বাংলাদেশী হিসেবে এভারেস্টের চূড়ায় ওঠার এই বিশাল বড় একটা অর্জন এবং রেকর্ড করেছে। ধন্যবাদ। আর ইউথ অ্যাডভোকেট হিসেবে আপনার ভাবনাটা? আ যেহেতু আমি আ পর্বত আরোহী এবং পর্বত আরোহণ নিয়েই আছি এবং ভবিষ্যতে আমার পর্বত আরোহণ নিয়েই পরিকল্পনা। আমার ইচ্ছে যে পৃথিবীর সবথেকে কঠিন যে পর্বত চূড়াগুলো আছে, সেই চূড়ায় বাংলাদেশের পতাকা তুলে ধরা এবং পর্বত আরোহণের যে আমাদের এই স্পোর্টসের যে সারা পৃথিবীতে আমরা যারা স্পোর্টস পারসন আছি, পর্বত আরোহী আছি, সেই জায়গা থেকে যেন বাংলাদেশের নামটা ১ম দিকে সবসময় থাকে। আমি সেটা আমার স্বপ্ন দেখি। আর তরুণদেরকে নিয়ে আমি করি যে আমার ভাবনা যে আমার দ্বারা যেন তরুণরাও উৎসাহী হয়। তারা নেগেটিভ অ্যাডভেঞ্চার ছেড়ে যেন এরকম পজিটিভ অ্যাডভেঞ্চার এর দিকে এগিয়ে আসে। এবং আমি চাই যে উম তারাও তাদের স্বপ্নের শিখরে যাক। তরুণদের কথা যেহেতু বললেনই, সবারই তো আসলে একটা দায়িত্ব থাকে আমাদের প্রকৃতি, আমাদের পরিবেশ বাঁচানোর জন্য। আমাদের তরুণদের আসলে কি ভূমিকা থাকতে পারে আমাদের বর্তমানের বিপর্যয় রুখে দাঁড়ানোর জন্য কিংবা আমাদের পরিবেশ বিপর্যয়কে আ একটু হলেও স্থিতিশীল করার জন্য? আমি মনে করি এখানে তরুণদের ভূমিকাটা সবথেকে বেশি। এই পরিবেশ বিপর্যয় রক্ষা করার ক্ষেত্রে। আমি আ যেটা বিশ্বাস করি, নিজেও বিশ্বাস করি যে একমাত্র তরুণরাই পারে যে এই পরিবেশটাকে রক্ষা করতে। যদি তারা সবাই যদি সচেতন হয়, তারা যদি তাদের মতো করে পরিকল্পনাগুলোকে সাজায় এবং ভাবে যে হ্যাঁ, আমি আমার জায়গা থেকে পরিবেশটাকে রক্ষা করব। তাহলে পরিবেশের আর বিপর্যয় থাকবে না। আপনার সব স্বপ্নগুলো সত্যি হোক, আর যে পরিকল্পনা আছে সেগুলোও বাস্তবায়িত হোক। কিন্তু এবারে আমাদের দর্শকদের জন্য একটা ফান সেগমেন্ট আছে। আমরা সেখানে সরাসরি চলে যাচ্ছি। দর্শক, এবার আমরা চলে যাব র‍্যাপিড ফায়ার রাউন্ডে এবং র‍্যাপিড ফায়ার রাউন্ডের জন্য আমি অনেক পড়াশোনা করে বড়দের প্রশ্ন, ছোটদের প্রশ্ন, অদ্ভুত প্রশ্ন, বোকা প্রশ্ন এটা দিয়ে আসলে সাজিয়েছি। তো আর ইউ রেডি শাকিল ভাই? আছে। ওকে, কত বেশি কঠিন কিছু হবে না। আপনার ফেভারিট এসডিজি গোল? ক্লাইমেট অ্যাকশন 13। ওকে। আ আমরা সবাই হাইজিন মেইনটেইন করি এবং হাইজিনের অনেক গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে গোসল করা। এভারেস্টের চূড়ায় অবতরণ করবার সময় পর্যন্ত দীর্ঘ পথে আপনি কতবার গোসল করেছেন? সেটা যদি বলি বেস ক্যাম্প লুকলা থেকে সামিট করে আবার ফিরে আসা এর মধ্যে ৩২ দিনের মধ্যে একবার। ৩২ দিনে ১ বার। আচ্ছা, এভারেস্টে যাওয়ার পথে আপনি ঘুমিয়েছেন? প্রতিদিন ঘুমাতেন? আ সেখানে ঘুম হয় না। ঘুম হয় না, সেখানে সাউন্ড স্লিপ খুব কম হয়। ঘুমানোর সময় বালিশ থাকে? না, আচ্ছা। আম এভারেস্টে যাওয়ার সময় সবশেষ আপনি গান শুনেছেন ঠিক কতদিন আগে চূড়ায় অবতরণের? ক্যাম্প 4 এ ক্যাম্প একদম শেষ মুহূর্ত পর্যন্ত। কি গান শুনেছিলেন? সেখানে শুনেছিলাম অঞ্জন দত্তের অঞ্জন দত্তের গান। কোন গানটা? 'কাঞ্চনজঙ্ঘা'। কাঞ্চনজঙ্ঘা। অঞ্জন দত্ত, আপনি শুনছেন কিনা জানি না। কাঞ্চনজঙ্ঘা গানটি গেয়েছিলেন সবশেষ বাংলাদেশী এভারেস্ট জয়ী ইকরামুল হাসান শাকিল। আমরা এবারে চলে যাই যে আপনার প্রিয় বিষয় কি? ছোটবেলা থেকে থাকে না মানুষের প্রিয় বিষয়? আ আমার একটু খেলাধুলার প্রতি সবসময় খেলাধুলার মধ্যে থাকি। আ আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি প্রিয় কোনটা? ছবি আঁকা, ছবি আঁকা। এভারেস্টের চূড়ায় ছবি আঁকতে বললে আপনি কার ছবি আঁকতেন? এভারেস্টের, এভারেস্টের ছবি আঁকতেন, আচ্ছা। আম আপনার প্রিয় রং? গ্রিন, প্রিয় পর্বতারোহী? জর্জ ম্যালোডি। আ এভারেস্টের চূড়ায় উঠে কি প্রেমিকাদের কথা মনে পড়ে? হ্যাঁ, আমরা আপনাকে দেশি বিপদে ফেলে। প্রেমিকাদের বলেছি আমি, কিন্তু আপনি আপনার স্পেসিফিক প্রেমিকার কথা বলতে পারেন। তার কথা মনে পড়েছে? পরে? নাই।
উনি নিজেই নিজের জালে ফেঁসে গেছেন। আমরা শুধু প্রশ্ন করেছি মনে পড়ে কিনা? উনি একবার বলে হ্যাঁ পড়ে, একবার বলেন নাই। যা হোক আমার মনে হয় আম এই হাস্যরসের মধ্যে আরেকটা প্রশ্ন রাখতে চাই যে অনেকে বলে না খুশিতে নাচা। আচ্ছা, এভারেস্টের চূড়ায় যদি আপনার এরকম মনে হয় যে খুশিতে নাচতে ইচ্ছে করছে, আপনি কোন গানে নাচতেন? এটা পাস। কারণ কি এই যে ওই সময় গান একদমই ছিল না। আমরা কল্পনায় ছিলাম যদিও। আচ্ছা। যাই হোক প্রিয় দর্শক, এই যে আমাদের কল্পনার জগৎ, বাস্তবতা সবকিছু মিলিয়ে বেঁচে থাকে এবং বেঁচে থাকাটা ভীষণ সুন্দর। পর্বতারোহীর জন্য বোধহয় আরো বেশি সুন্দর। কেননা প্রকৃতির ভয়ংকর সুন্দর রূপটা তারা দেখতে পারেন। শাকিল ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের র‍্যাপিড ফায়ার রাউন্ডটা শেষ করলাম। আর বেশি বিভ্রান্তিতে আপনাকে ফেলতে চাই না। খুব ভালো লেগেছে আপনার সাথে কথা বলে। অনেক কিছু জানার সুযোগ হয়েছে। ধন্যবাদ আপনাদেরকে যে আমাকে এত সুন্দর একটা সুযোগ দেওয়ার জন্য। দর্শক এতক্ষণ আমাদের সাথে ছিলেন ওয়াক দ্য টক পডকাস্টে এবং আশা করছি আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সাথে আবারও হাজির হয়ে যাব। কিন্তু তার আগে আবারও অনুরোধ জানাতে চাই। প্লিজ, প্লিজ, প্লিজ নিজেদের ব্যাপারে সচেতন হন। নিজেরা যখন সচেতন হবেন, নিজেরা ভালোভাবে বাঁচতে চাইবেন, তখনই কিন্তু প্রকৃতি এবং পরিবেশকে মনে রাখতে হবে। আর প্রকৃতি পরিবেশ আমরা সবাই যদি ভালো থাকতে পারি, তবে কিন্তু আমাদের দেশটাও ভালো থাকবে। আগামীতে আবারও দেখা হচ্ছে। সে পর্যন্ত নিজেদের যত্ন নিন, পরিবেশের যত্ন নিন, পরিবেশ বিপর্যয়কে রুখে দাঁড়ান। বিদায় নিচ্ছি আমি সূচনা। দেখা হচ্ছে পরের পর্বে।